আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা আছে, আমার নেই, তাই বলতে বাধ্য হচ্ছি। জানি জানি তোমার কষ্ট হবে, তুমি কাঁদবে, অনেক কাঁদবে, তবু পারো যদি আমার তুমি ভুলে যাও, ভুলে যাও, গেছে বালু চরে স্বপ্ন হারিয়ে গেছে বেদনার বালু চরে কত কথা কত বুঝতেই পারছি, কিন্তু ওই সাগরে পৌঁছাতে হলে আগে যে খালটাকে পার হতে হবে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। বল আল্লাহ ভগবান, চেনার কথা না, আমি হচ্ছি নকল হনুমান। আসল হনুমান রামের জন্য জীবন দিতে রাজি ছিল, আমি নকল হনুমান সীতার জন্য জীবন দিতে রাজি আছি। বাহ, বেশ মজার মানুষ তো আপনি। তা আপনার সীতাটি কে? ফুলকিরির মণি। আগের দিন আপনারই করা ফোনে একা গিয়ে ফুলকিরির মণি সর্বনাশ হলো। আজকে ফুলকিরির মণি একা আসতে দিনি, সঙ্গে আমি এসেছি। সেই দিনের জন্য সত্যি আমি খুব অনুতপ্ত। একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে বাঁচাতে পারলাম না। আসলে বিলাস বর্মন। আল্লাহ ভগবান, ও ঢেমনের কথা বলবেন না। আমি তককে আছি, একবার সুযোগ পাই ওর আগা মতো বন্ধ করতে। হ্যাঁ, আমি তো তাই চাই, কারণ শয়তানটা তো আমাকেও। আপনারও। আচ্ছা, এটা ছাড়া কি ওর কোনো কাজ নেই? যাকে এখন বলুন, ফুলকিরির মণিকে এখানে ডেকেছেন কেন? একটা অতীত ইতিহাস জানাবো বলে। কি সেই অতীত ইতিহাস? আজ থেকে 20 বছর আগে ফুলকির বাবা মাকে মেরেছিল ওই বিলাস বর্মন। না না ফুলকি, এটাই সত্যি। তখন তুমি খুব ছোট ছিলে, তাই এই বিষয়টা তুমি জানো না। কিন্তু আমি সবটা জানি। এর জন্য তাই ওই বিলাস বর্মন। এই কথা তুমি আমায় আগে বলনি কেন? বলিনি, কারণ ওই বিলাস বর্মনের ভয়ে ফুলকি আমাকে খুন করবার হুমকি দেখে আমাকে চুপ করে রেখেছিল। তুমি কেন বললে অপরাজিত? পারলাম না। আমি যে আমার বিবেক মনুষ্যত্বের কাছে চুপ করে থাকতে পারলাম না। আমি যে হেরে গেলাম। ওই শয়তানটা আমাকে কাঠের পুতুলের মতো এতদিন যেমন নাচিয়েছে, আমি তেমন নাচিয়েছি। তোমাকে দেখার পর যে আমি আর চুপ করে থাকতে পারলাম না। কিরে দাদা, এবার বুঝতে পারছিস তো তোর বিলাসটা কত বড় দেবতা? ভুল করেছিলি বল। দাদা, আমি ভুল করেছি। তুই তোর হতভাগ্য দাদাকে ক্ষমা করে দে। দাদা, মাঝে ক্ষমা করে দাও ফুলকিরির মণি, কিন্তু ভুলে ওই শয়তানটাকে ক্ষমা করে না। চিন্তা করিস না, ওকে আমি ছাড়বো না। না না না, তোরা ওর কিচ্ছু করবি না। ওই বিলাস বর্মন আমার শিকার, ওকে না করার আমি করবো। তাই তো বলছি ওই বিলাস বর্মনকে তোরা আমার হাতে ছেড়ে দে। যা পাপ করেছে তার সাক্ষী আমি দেব। আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দেব। পিপিলিকার পাপা পাখা বাজায় মরিবার তরে। ওই বিলাস বর্মন এতদিন বৃষ্টি দেখেছে, এবার দেখবে বন্যা। বন্যা তো আমার এমন একজনকে দরকার যাকে ওই বিলাস বর্মন চেনে না। আমাকে চেনে না। সত্যি বলছিস? বলো কি করতে হবে? তুই সত্যি
চেনে না? ও আল্লাহ ভগবান, না, রবি ঠাকুর থেকে রামকৃষ্ণ বিবেকানন্দ থেকে সচিন তেন্ডুলকার, তুমি যা বলবে তারই ছদ্মবেশে হারানিটার কাছে পৌঁছে যাবো। কোনো ছদ্মবেশে নয়, কখন কিভাবে ওর কাছে পৌঁছাতে হবে তা আমি সঠিক সময় তোদেরকে বলে দেবো। কবে যাবো? কাল। কাল রবিবার? উনি বাড়িতে থাকেন না? আমি জানি ও থাকবে বাগান বাড়িতে, আর তার ঠিকানা আমি তোমাদের দেবো। কাল থেকে ওই বিলাস বর্মন চরকির নাচন নাচবে। এতদিন ও ধনের শীষ নেয়া মা লক্ষ্মীর রূপ দেখেছে, এবার ওই হাতে কাটারি তুলে নেওয়া অস্ত্র নেয়া মা কালীর রূপ দেখবে। ওর জীবনে আমি এত আঘাত হানবো যে ও ভুলেও শেষ করতে পারবে না। যে হাত দিয়ে ও মেয়েদের নিয়ে ছিনিমিনি খেলতে গেছিল, ওর হাতটা আমি ভেঙে পুড়িয়ে দেবো। এ আমার বাবার নিঃশ্বাসে যতগুলো ছবল মেরেছে, ওর বিশ্বাসে আমি ততগুলো ছবল মারবো। ওকে আমি আমার ভাবে মারবো। এই পৃথিবীতে দ্বিতীয় কোনো বিলাস বর্মন জন্ম নিতে ভয় পাবে। তারপর ওরই রক্তে বিদায় তিলক করে আমি ঠাকুমার কাছে যাব। আমি আমার দিব্য চক্ষু দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি ও তোমার সঞ্জস্য। যতই তুমি বিপুল হতে ওই জন্য যুদ্ধ মঞ্চের আয়োজন করো, যতই তুমি দুর্গের সবচেয়ে উঁচু জায়গাতে মৃত্যুর ঘন্টা ছুটিয়ে বাজাও, যতই তুমি আঘাতে আঘাতে জর্জরিত হয়ে উন্মোদিনী হয়ে ওঠো ডার্লিং, এই ভগবানপুরে শুধু আমি থাকবো, আমি। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু লোকে শুনছে গো। কে তুমি? খাটটি বেড়েছে না, পরীক্ষা বর্তনীয় কি বলে মূল্য হলো? ইডিয়েট! এখানে এলে কি করে? গেটে তোমাকে কেউ আটকালো না? এই দেখো, এটা কি মহাকরণের গেট নাকি যে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আসছি বলে 14 জন 14 জায়গায় আটকাবে, তারপর মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করবে? আর তো আপনার বাড়ি আমাদের জন্য অবারিত দা। কিন্তু তোমাকে তো আমি ঠিক চিনতেই পারছি না। কে তুমি? ভগবান, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। আমি নেতাজি সুভাষচন্দ্র বসু নই। তাহলে? জগদীশ চন্দ্র বসুর নাম শুনেছেন? হ্যাঁ। আমি আচার্য জগদীশ চন্দ্র বসু। তাহলে তুমি কে সেটা বলবে তো? অনন্ত ভট্টাচার্যের নাম শুনেছেন? না, কে বলকে? ওটাই আমি। আজ এই কদমের নাম প্রশান্ত ভট্টাচার্য। বেশ, বুঝলাম, কিন্তু এখানে কি চাই? আপনার পিছন। প্রশান্ত। ভগবান, কথাটা কমপ্লিট করতে দিন স্যার। আপনার পিছন পিছন ঘুরতে চাই, মানে একটা কাজ চাই। তাই বলো। তোমাকে এখানে কে পাঠিয়েছে? সাতঙ্গিনী হাজরা। কে? না স্যার, ইয়ে মানে ভুল হয়ে গেছে। আপনার কাছে আমাকে পাঠিয়েছে রানী এলিজাবেথ। মারবো টেনে একজন। চ্যাংরামি করার জায়গা পাবি? না স্যার, ইয়ে ভুল হয়ে গেছে। সত্যি করে বল, সত্যি করে বল, আমার কাছে তোকে কে পাঠিয়েছে? মমতা ব্যানার্জি। কি করবো স্যার, 33% মহিলা সংরক্ষিত আসন, মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি পর্যন্ত মহিলা।
কথা বলতে গেলেই তো মহিলার নামটা আগে বেরিয়ে আসে কেন? এটা ওঠ আই সে কেন আমার সামনে ভালো ভালো মহিলা আছে স্যার, লাগলে বলবে। এই চা খাবি? ও ভগবান, এ না স্যার। যেন বলছিলিস তোর সন্ধানে ভালো ভালো মহিলা আছে। আছে, এ কেমন লাগবে বলুন? একটা ডিম ভর্তি আছে, মানে প্রেগনেন্ট বৌদি, লাগলে বলবে। তোর হারাবে আমি ফুর্তি করার জন্য মেয়ে ছেলে চাইছে আর তুই তুই ডেলিভারি করার জন্য পেশেন্ট দিচ্ছে চলবে না চলবে না আরে আর কি আছে বল একটা সেকেন্ড হ্যান্ড ডবল ডেকার বাস আছে, মানে ডিভোর্সিবল। লাগলে বলবে। আরে চলবে না এই বুঝি কিছু নেই। আছে বাংলাদেশের ইলিশ, পেটি কষ্ট করছে। আমার না, ওর না, দিল টক টক করছে। আর এই দুনিয়া ছেলেরা পিছনে লেগে থাকে বলে সর্বদাই বোরকা পরে থাকে। লাগবে বলবে। আরে কি তো লাগবে? দেখতে কিরকম? 3 ভাগের 1 ভাগ কেটে দিন না, 1 ভাগ করিন না, 1 ভাগ না দিন না। অসাধারণ আর মতন চোখ, কন্যার মতন ফিগার, আর নাগিনার মতন ছবল। আরে কিন্তু চাইলে প্রশান্ত এই কিন্তু চাই আমি হলাম চাঁদপুরে এইকে যদি হয় তাহলে বিশোধন সাপ নিয়ে আমি খেলবো তুমি কোনো চিন্তা করো না, যত টাকা লাগে আমি দেবো। তুমি কাল রাত্রে আমার ওই বাগান বাড়িতে তোমার ওই বাংলাদেশি ইলিশ নিয়ে চলে এসো। কেমন? বাগান বাড়ির ঠিকানাটা আরে ওই নবীপুরের পলাশ ডাঙায় মনে থাকি যেন, কাল রাত্রে 10টা। চিন্তা করবেন না, আমি আপনার জন্য একদম জ্যান্ত ইলিশ নিয়ে পৌঁছে যাবো। স্যার, সঠিক দাম দিতে পারবেন তো? দাম না দিলে ইলিশ রানী বোরকাই খুলবে না। বিলাস বাবু, এই যে বিলাস বাবু, ডেকে এনেছি, কোথায় বাইরে আছে। যা ঠিক আছে। নিয়ে আয় দিয়ে কেটে করো। শোনো, টাকার জন্য কোনো চিন্তা করো না, সব হয়ে যাবে তুমি কাল রাত্রি আমার বাগান বাড়িতে চলে এসো। কেমন? গড আল্লাহ ভগবান। ওকে, তাহলে স্যার কি খাবেন এখন থেকে চিন্তা করুন। বাবা না পাতুরি, আমি ওকে ও তাহলে ভাগ্য দুর্ভাগ্য হ্যাঁ ঠিকই বলেছেন কাকা বাবু আপনি আপনি ঠিকই বলেছেন সত্যি আমার দুর্ভাগ্য আমি আপনার জন্য এত কিছু করছি অথচ আপনি আমাকে চিনতেই পারছেন না আমাকে ডেকেছো কেন এখানে? দিনে স্বপন তুই কাকা বাবুকে কিছু বলিসনি আরে উনি তো আসতেই চাইছিলেন না, জোর করে নিয়ে আসতে হলো। কথাগুলো বলবো কখন? কাকা বাবু, আপনি আমার উপর তো রেগে আছেন, তাই তো? আরে শুনেছেন তো ওই ফুলকিকে প্রকাশ্য দিবালোকে হাট খোলায় অগুণিত মানুষের সামনে আমি ধর্ষণ করেছি। তুমি কি আমাকে এই কথাটা শোনাবার জন্যই ডেকেছো? এত অধৈর্য হচ্ছেন কেন? বিলাস বাবু যা করে মঙ্গলের জন্যই করে। এই কাকা বাবু এই আমি নিজের জন্য ফুলকিকে ধর্ষণ করিনি করেছি আপনার জন্য। আমার জন্য হ্যাঁ, আপনার জন্য। এই আসলে কি জানেন, সামনে পঞ্চায়েত নির্বাচন। আর একবার ভেবে দেখুন আপনি আপনি ভোটে দাঁড়াচ্ছেন এবার নির্বাচনের আগে ওই ফুলকির সাথে আপনি সিদ্ধার্থর বিয়েটা ছেড়ে ফেলুন। তাহলে তাহলে একটা ধর্ষিতা মেয়েকে আপনি আপনার পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন বলে পাবলিকের কাছে আপনার একটা ইমেজ তৈরি হবে। তারপর এই পাশে ধর্ষিতা বউকে নিয়ে জিপে করে ঘোরাঘুরি করুন স্টেজে বক্তৃতা দিন
দেখবেন বিপক্ষের প্রার্থীরা আপনার সামনে দাঁড়াতেই পারবে না, সব ভোট আপনার দিকে পড়বে। ফুলের মতো নিষ্পাপ মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে তুমি আমার ভবিষ্যতের আলো জ্বালাতে চাইছো রাতকে। হ্যাঁ চাইছি। আরে আপনি বলবেন বাপের নাম, আপনি জিতবেন, আপনার টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে। আপনার ছেলে সামান্য একটা সাংবাদিক, আপনি জিতলে দেখবেন আপনার ছেলে একটা বড় খবর কাগজের মালিক হবে। তারপর তারপর আপনার বৌমা বৌমা ভালো মন্দ খেতে পাবে। এই তারপর ধরুন আপনার মা মানে ঠাকুমা অসুস্থ হলে বড় নার্সিং হোমে ভর্তি করতে পারবেন। আর মারা গেলে দুর্গা পুজোর মতন ঘটা করে স্বাস্থ্য শান্তি করতে পারবেন। এক কথায় ইনকামটা আপনার আর খরচটা আমার। আপনি খরচা করবেন? আরে হ্যাঁ রে বকুর, হ্যাঁ। আরে তুই তো জানিস কাউকে কথা দিলে আমি কথার খিলাফ করি না। আসলে কি জানিস তো, এই পোস্টার ব্যানার ক্যাডারদের হাত করো, ভোটারদের উপহার, মাইকের টাকা, স্টেজ ফুলের টাকা, এমনকি জিপের দিনের টাকা পর্যন্ত আমি আপনি খেল আরে করবো করবো করবো, মিছিল করবো, মিটিং করবো, সব করবো। তবে কি জানিস তো, আজকালকার দিনে মিছিলে একটা ডেড বডি না হলে মিছিল থেকে মানায় না। এক কাজ কর, এই গ্রামে খুঁজে দেখ, এই গ্রামে বয়স হয়ে গেছে এমন চাষি কে আছে, তুই তাকেই আমার কাছে ধরে নিয়ে আয়, আমি তাকেই মেরে দেবো। আর কাকা বাবু আপনি শুধু বলবেন ওই চাষি আপনার দলের লোক ছিল, বিরোধীরা মেরে দিয়েছে, ব্যাস। তারপর দেখবেন যতক্ষণ না ওই ডেড বডি থেকে পচা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কেউ মিছিল ছেড়ে যাবে না। আমি ভোটে দাঁড়াবো না বিলাস। কাকা বাবু যদি দাঁড়াতে হয় তাহলে তোমার বিরুদ্ধে আমি আদালতে কাটবো। এই না না হো না, এমন কথা বলে না কাকা বাবু। আমি যা বলছি তাই করবে। ফুলকে তোমার কথা শুনে তুমি ফুলকে একটু বোঝাও, ওকে নিয়ে তুমি কলকাতায় চলে যাও। আমার বিরুদ্ধে ওনা তুলেছে ফুলকে, তুমি ওকে বোঝাও, নইলে আমি তোমার এমন অবস্থা করবো। আসল রূপটা বেরিয়েছে যে নাচকে। কান খুলে শুনে রাখ হারামজাদা। ওই ফুলকির পাশে দাঁড়িয়ে যতক্ষণ না তোর হাতে হাত করা করাচ্ছি, ততক্ষণ আমার শান্তি নেই। আমি যে ফুলকির মনোবল ভেঙে দেব কি করে? কাকা বাবু একবার একবার দয়া করে আমার কথা শুনুন। দাঁড়ান বাবু, দাঁড়ান। অন্তত যাবার আগে একটা প্রণাম ওনাকে করতে দিন। আমি ফুলকির মনোবল ভেঙে দিলাম। উপরে কেউ নেই, শুধু আমি আছি। আমি কি করবো বিলাস বাবু? এই, তুই আমার কাছে থেকে থেকে কিরকম কঠিন হয়ে গেছিস রে সব। এই কাকা বাবু এইমাত্র মারা গেল, তুই ছুটে এসে আমাকে বলবি কাকা বাবু এই বিলাসদা আপনি কি করলেন? কাকা বাবুকে মেরে দিলেন। আপনি কি করলেন স্যার? আমার ভালো মানুষটাকে আপনি মেরে ফেললেন? আপনি কি পাগল হয়ে গেছেন? এসব কি বলছো অপু? আমি মন থেকে তোমাকে ভীষণ ভালোবাসি। আমি যে এত কিছু পাপ করেছি তা কার জন্য? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। আমি চাই তুমি যাতে সচ্ছল থাকো, তোমার বাবা মা যাতে সুখে শান্তিতে থাকে, তোমার ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়। উপরওয়ালা না চাইলে কেউ
এখন আমিও বললাম আর আমি চাইছি তুমি সুখী হও আর তার জন্য স্বপন বল। আরে তোকে কালকে যা বললাম বল। ও হ্যাঁ বলেছেন বটে, তোমাকে রেজিস্ট্রি করে বিয়ে করবে, স্ত্রীর মর্যাদা দেবে। কিন্তু আমি যদি বিয়ে না করে কেঁদে ফেলবো গো, কেঁদে ফেলবো। তুমি বিশ্বাস করো আমি শয়নে স্বপনে নিদ্রা জাগরণে আমি শুধু দেখতে পাচ্ছি, আমি শুধু দেখতে পাচ্ছি, কি স্যার? আমি দেখতে পাচ্ছি তুমি তুমি ওই ফুলকির দলে নাম লেখাতে আজ নদীর পরে গিয়েছিলে, যেমন যেমন আজ সকালে গিয়েছিলে। ওই ফুলকি আর সজলের বাবা মাকে আমি ফোন করে মেরে দিয়েছি, এই কথা তুমি নিশ্চয়ই ভুলে গিয়েছো। এই না, 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 আমি বলিনি, আমি বলিনি। আরে স্বপন বলেছে, স্বপন। এই স্বপন বল। আজ সকালে আমি নিজে দেখেছি তুমি নদীর পরে গিয়ে ফুলকির সাথে দেখা করেছো। না, তুমি ভুল দেখেছো। আমিও সেই কথাই বলছি। আসলে স্বপনকে আমি বুঝিয়ে বললাম, স্বপন দেখ তুই তুই অপুর মতন কাউকে দেখে গুলিয়ে ফেলেছিস। আসলে না 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 না, তুমি কোনো চিন্তা করো না, আমি আমি স্বপনের কথা বিশ্বাসই করিনি, কিন্তু কি করবো বলো, প্রাণের ভয়, বড় ভয়, ওকে তো আমি পুরোপুরি অবিশ্বাস করতে পারছি না। স্যার, আপনি ভুল ভাবছেন স্যার। আপনি কি জিজ্ঞেস করুন ওখানে নিয়ে আসবো? আপনি কি ড্রিঙ্কস করবেন? আমি কি ওই ঘর থেকে ড্রিঙ্কসটা নিয়ে আসবো স্যার? পালিয়ে যেতে চাইছো আমার কাছ থেকে? না না মানে আমি যাও 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 যাও। আমি বুঝলি স্বপন, মেয়েদের বুকে কোনোদিন গুলি চালাবি না। আরে মেয়েদের বুকে থাকে সন্তানের জন্য স্নেহ, স্বামীর জন্য ভালোবাসা, আর বাবা মার জন্য ভালোবাসা। চালালে সব সময় পিছে চালাবি, পিছে। শয়তান, তোকে প্রতিদিনকে কুকুরে এ বাবা, কিন্তু এখনো মরেনি। স্বপন, ওকে একটু উল্টে দে। আসলে কি জানিস, আরে অপু তো সারা জীবন আমার কাছে আদর খেয়ে গেছে, তাই ও পরে যাবার আগে আমার কাছে একটু আদর খেতে চাইছে। দে, দুটো উল্টে দে। যেখানে থাকো এই তো খবর দে, এখনই আসতে হবে। ওকে স্যার। দুটো মোটা মানে দুটো চা। এবার আমি 6 মারবো। 6 তিস্তা 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 তিস্তা, তুমি আমাকে বাঁচাও। তিস্তা, তুমি আমাকে বাঁচাও। কি হয়েছে নাকি? আমি রাগের মাথায় দুটো মার্ডার করে ফেলেছি। এখন এই দেখো অপরাজিতা আর খলজিবাবুকে আমি খুন করে ফেলেছি। এই পিস্তলটা দিয়ে আমি খুন করে ফেলেছি। আমি তোমাকে তুমি আমাকে বাঁচাও। তিস্তা, আমাকে বাঁচাও। আমার রাত আমার জীবনটাকে কষ্ট করে দিয়েছে। তুমি আমাকে বাঁচাও তিস্তা। সামান্য বিড়ালকে পুড়তে মারতে গেল মুখটা
এই দেখুন আমার বউ তিস্তা পাগল হয়ে গেছে। ব্যাপারটা একটু খুলে বলো। আরে বলছি শুনুন, আসলে কি হয়েছে জানেন তো, ওই সঞ্জীব বাবু খুব ভালো লোক ছিলেন, আসলে এসেছিলেন তিস্তার কাছে। কিন্তু কেন? আরে বলছি আসলে ওই ফুলকি কেসে আমার সাথে ফুলকির নামও জড়িত ছিল। এবার থানা পুলিশ হলে আমার সাথে ফুলকির নামও বদনাম হবে, তাই সঞ্জীব বাবু তিস্তার কাছে এসেছিলেন, বললেন তিস্তা তুমি কেসটা তুলে নাও, আর তিস্তা রেখে গিয়ে ফোন করে সঞ্জীব বাবুকে গুলি করে দিল। তাই নয় তুষার বাবু, আমার কান্না পাচ্ছে। আমি প্রতিবাদ করেছিলাম বলে ও আমাকে মারার জন্য গুলি চালিয়েছিল। আমার সেক্রেটারি ওই অপরাজিতা আমাকে বাঁচাতে চায়, আর আমার বদলে গুলি লাগে অপরাজিতা। বাকি পিস্তলে গুলি ছিল না, তাহলে ওরে বাপ রে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে আমার কি বিশ্বাস হচ্ছে না তুষার বাবু? আরে ওখানে দাঁড়িয়ে ছিল তিস্তা, আর এইখানে ছিল সঞ্জীব বাবু, আর ওইখান থেকে গুলিটা চালিয়েছিল, ওই জন্য সঞ্জীব বাবুর পিঠে গুলি লেগেছে। আর আমি ওইখানে গিয়ে প্রতিবাদ করছিলাম, আর অপরাজিতা দৌড়ে এসে আমার এই অপরাজিতার পিঠে গুলি লেগেছে, পিঠে। হ্যাঁ, এই দেখুন এই দেখুন পিঠে গুলি লেগেছে। এখন ভাবছি আমার সেক্রেটারি হলেও এই অপরাজিতা আমাকে কতটা ভালোবাসতো। You are under arrest, তিস্তা দেবী। আমি খুব করিনি, আপনি বিশ্বাস করুন, এই সব কিছু নাটক সাজানো। পিস্তলটা কিন্তু এখনো আপনার হাতেই আছে। আমাকে বিশ্বাস করতে হবে, এই দুটো খুন আপনি করেননি। হ্যাঁ, আপনাকে বিশ্বাস করতে হবে। এই সব কিছু সাজানো। ওই শয়তানটা। আপনার যা বলার আদালতে বলবেন। চলুন। তুমি কোনো চিন্তা করো না তিস্তা, তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে মন থেকে খুব ভালোবাসি। সপ্তাহে একবার জেলে গিয়ে তোমার জন্য এত বড় তো হয় না, এইরকম একটা কিছু বানিয়ে তোমার সঙ্গে দেখা করে আসবো। চলুন। বিলাস বাবু, তেল শেষ হয়ে গেলে প্রদীপের আগুনটা একটু বেশি মাথা উঁচু করে টপ করে নিবে না। তোমারও তেলটা শেষ হয়ে গেছে, যতটুকু বেঁচে আছে খুব তাড়াতাড়ি ছাই হয়ে যাবে। চলুন অফিসার। কি বুঝলি? আপনি জানতেন না পিস্তলে 5টি গুলি? যার কেলানে না জানলে কেউ পিস্তলটা দেয় নাকি? আরে আমি তো 4টে গুলি আগেই ব্যবহার করেছি, আর আগে থেকে একটা গুলি বের করে রেখেছিলাম। এমন খেললাম বল। আমি অনেক বড় বড় সোয়ারের বাচ্চা দেখেছি, আপনার মতন ইম্পর্টেন্ট সোয়ারের বাচ্চা দেখিনি। একটু পায়ের ধুলো দেন গুরু। আরে পায়ের ধুলো বলে আমি অনেক আগে দিন থেকেই দেখি রে। তুমি আমাকে কোন পরীক্ষার সামনে দাঁড় করালে? আমাকে বাঁচিয়ে রেখে প্রথমে আমার বউটাকে খেলে, তারপর আমার সাথে ছেলেটাকে খেয়ে নিলে। এত খিদে যদি তোমার, তাহলে তুমি আমাকে খেলে না কেন? যমরাজকে পাঠাতে পারতে, আমি হাসতে হাসতে তার সাথে চলে যেতাম। ও ঠাকুমা, তুমি একটু শান্ত হও ঠাকুমা। কি করে শান্ত হব বলতে
জোর করে বার করে দেওয়া হয়েছে। সিদ্ধার্থ, হ্যাঁ, আর তাছাড়াও তোমরা কাঁদছো কেন? কেন চোখের জল ফেলছো? আমার বাবা তো বীরের মতো এখন মারা গেছে। আর বীরের আত্মীয়দের তো কোনো কাঁদতে নেই। বোঝো বোঝো, চোখের জল বোঝো। আমি গ্রামে আসার পর থেকে এসব কি হয়ে গেল সিদ্ধার্থ? আজ আমার জন্য। না না ফুলকি দিদিমণি, তোমার জন্য কিছু হয়নি, হয়েছে এই গ্রামের ভিতু কাপুরুষগুলোর জন্য। ওরা যদি সেদিন প্রতিবাদে ঝড় তুলতো তাহলে এভাবে আজ পাত্রবাবুকে চলে যেতে হতো না। কিন্তু আর নয়, আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওই শয়তানটা এক এক করে সবাইকে ধ্বংস করে দেবে। না না, আমি এমনি করে আমাদের জীবন নিয়ে আর ছিনিমিনি খেলতে দেব না। মারতে তোমাকে হবেই ফুলকি। সিদ্ধার্থ, হ্যাঁ, আমি এতদিন তোমাকে বারণ করেছিলাম, কিন্তু আমি আজ বলছি ওই জানোয়ারটাকে কুপিয়ে কুপিয়ে কাটো। অস্ত্র লাগলে আমি তোমাকে অস্ত্র দেবো। তবু তুমি ওকে শাস্তি দাও, ওকে শাস্তি দাও। যে আমার ছেলেকে কোথ থেকে কেড়ে নিয়েছে, তার সেই ফোটা ফোটা রক্তের দাম তুই দিবি মা। তুই দিবি। তোমরা সবাই মিলে আমার স্বামীকে মেরে ফেলার প্ল্যান করছো। তোমাদের এই বদল করার সমাজে সবার প্রথমে আমি স্লোগান দেওয়ার জন্য চলে এসেছি। কিন্তু বৌদি, তো আমরা যে শুনেছিলাম যে তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে ঘুষখোর পুলিশ অফিসার তুষারবাবু থানায় ধরে নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওনাকে ফিরিয়ে আনার জন্য। তুষারবাবু, হ্যাঁ, এক ছেলে তোমার কাছ থেকে চলে গেছে মা। এই খারাপ ছেলেটা তোমার কাছে ছেলে হয়ে ফিরে এসেছে। তুষারবাবু, হ্যাঁ, যেটা তোমরা জানো না, ছোটবেলা থেকে আমাকে কেউ কোনোদিন শাসন করেনি। আমি যা করেছি সবাই তা মেনে নিয়েছে। আমার অন্যায়টাকে সবাই সাপোর্ট করেছে। পাপ পুণ্যের বিচার করার ক্ষমতা আমাকে কেউ শেখায়নি। তাই আমি যা ভুল করেছি সবাই এক বাক্যে মেনে নিয়েছে। কিন্তু বড়দের অধিকার নিয়ে যেদিন তুমি আমার গালে চড় মেরেছিলে মাগো, যেদিন এই পোশাকটা পরেছিলাম সেদিন যদি এই দু গালে চড়টা মারতে, তাহলে তুষার ওই ঘুষখোর পুলিশ অফিসার হয়ে যেখানে সেখানে হাত পাততো না মা। যেদিন যাবার সময় আমি বলেছিলাম না, সেদিন যাওয়ার সময় আমি বলেছিলাম না, আমার বলার সময় হলে আমি বলবো। হ্যাঁ, আজ আমার সেই সময়টা এসেছে। ওই স্কাউন্ডেলটার সামনে সেদিন যদি আমি বৌদিকে অ্যারেস্ট করার নাটকটা না করতাম, তাহলে যে কোনো ভাবে বৌদি করে মেরে ফেলতো। তাই আমি নাটক করে বৌদিকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু কাগজে কলমে পুরো কেস আমি সাজাইনি। খুব ভালো করেছেন। এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও কেউ যদি বলতো যে বৌদি খুনটা করেছে, আমরা কেউ বিশ্বাস করতাম না। এত বছর পুলিশের চাকরি করছি, কে খুনটা করতে পারে আর কে পারে না সে বোঝার মতো ক্ষমতা আমার আছে। তাই তো যৌতুক দিয়ে আগুন লাগার আগে এই দেবী প্রতিমাকে এখানে প্রতিষ্ঠা করার জন্য ফিরিয়ে নিয়ে এসেছি। তুষারবাবু, সেই আপনি ভুলটা বুঝলেন, কিন্তু বড্ড দেরি করে বুঝলেন। আর সেই ভুলের মাসুল আজ আপনি নয়, দিচ্ছি আমরা। জানি, তার জন্য বলছি ক্ষমা চার ক্ষমতা আমার নেই। তাই আমি আপনাদের কাছে ক্ষমাও চাইবো না। যা শাস্তি আমাকে দেবেন আমি মাথা পেতে নেব। বলুন আমাকে কি করতে হবে? ফিরিয়ে দিতে হবে আমার ছেলেকে, বল পারবি? ঠাকুমা, ফিরিয়ে দিতে হবে আমার নাতির সম্মানকে, বল পারবি? ঠাকুমা, ফিরিয়ে দিতে হবে এই ফুলকের সম্মানকে, বল পারবি? পারবি না, পারবি না। কারণ সেই ক্ষমতা যে তোর নেই, যা যাবার তো আমার কাছে। তাই তো ঠাকুর ঘরে পুজো দিতে দিতে আজ ঠাকুরকে বলবো, ঠাকুর কেন তোমার পুজো দেবো, আমার কাছে পুজো দেবো, তুমি আমাকে সুখ দাওনি, দাওনি, আনন্দ দাওনি, শুধু দিয়েছো কান্না। তাই তো বলতে আর আমি পুজো দেবো না। আমরা যত কাঁদে তুমি তত হাসো। এবার থেকে তোমার মুখ থেকে পুজো উঠে যাবে, তোমার মুখের হাসি চোখে
নিশ্চিন্তে থাকো, আমি ঠাকুমার কাছে যাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা খেয়াল রেখো দিদিমণি, হয়তো ছোট মুখে বড় কথা শোনাবে, তবুও বলছি ওই বুড়ি মানুষটার চোখের জলে পিছল হয়ে যাবে ওই বিলাস বর্মনের চলার পথ। আর ওই পিছল পথে যখন পা হরকে একবার পড়বে, তখন তখন আর উঠে দাঁড়াতে পারবে না। আর আমি তার মাজা ভেঙে গজা হয়ে যাবে, গজা। আমার যে আর কিছু করার নেই বৌদি। হ্যাঁ বৌদি, হ্যাঁ আমি জানি তোমার কষ্ট হবে, ওই বিলাসটা তোমার স্বামী, কিন্তু তোমার কপালে মস্ত বড় সিঁদুরের টিম, সিঁথিতে চওড়া করে সিঁদুর, দু হাতে শাখা পরা শোভা বাড়ানো, কিন্তু আজ যে আমার কিছু করার নেই বৌদি, আমার কিচ্ছু করার নেই। বেশ তো ভাই, অত চিন্তা করছিস কেন? স্বামী মারা গেলে তীরা শাখা সিঁদুর মুছে ফেলে, এটাই ছিল এই দুনিয়ার নিয়ম। কিন্তু আজ আজ আমি নতুন করে নিয়ম করলাম, আমার স্বামী মারা আগে এই কলঙ্ক সিঁদুর আমি সিঁড়ি থেকে মুছে ফেললাম। তুই দেখিস ফুলকি, ওই বিলাস বর্মনের পাশ থেকে আজ আমি সরে গেছি। কাল ওই মৃত দেহটা শ্মশানে নেবার মতো লোক থাকবে না, পোড়াবার জন্য কেউ ওকে ছবে না, ভাগাড়ে ফেলে দিল। চিড়ি শুকুরেরা উপবাস করে পড়বে, তবু ওর দেহটাকে চিড়ে চিড়ে খাবে না, খাবে না, খাবে না। আমি চলি ওই বিলাস বর্মনের কাছ থেকে ওর শেষ নিঃশ্বাসটা কেড়ে আনতে। ফুলকি, না ফুলকি দা, আইন তুমি নিজের হাতে তুলে নেবে না। কোন আইনের কথা বলছেন অফিসার? যখন ওই জানোয়ারটা আমার উপর পাশবিক অত্যাচার করছিল, তখন আপনাদের আইন আধ্যাত্মিক গান গাইছিল। যখন ওই জানোয়ারটা নিরীহ অধিকারীকে খুন করেছিল, তখন আপনাদের আইন হসপিটালে বিশ্রাম নিচ্ছিল। যখন ওই জানোয়ারটা অপরাধীকে খুন করলো, তখন আপনাদের আইন প্রমাণ খুঁজতে ব্যস্ত ছিল। আপনাদের ওই আইনকে ছোটবেলায় কেউ পোলিও খাওয়ায়নি অফিসার, তাই তো বড় হয়ে আপনাদের আইনটা পঙ্গু হয়ে গেছে। আপনাদের আইনটা যদি সঠিকভাবে চলতো, তাহলে আজ নন্দীগ্রামে গণধর্ষণ হতো না, শোনা যেত না নিতাইয়ের হাহাকার। তিনি প্রিয়ঙ্কাকে বাঁচানোর জন্য বারাসতের রানী বিলাসকে প্রাণ দিতে হতো না। বর্তমানে আপনাদের বিচারকরা শুধু রং দেখে বিচার করে অফিসার, রং দেখে বিচার। আর তাছাড়াও কি করার ক্ষমতা আছে আমরা? আপনি বড়দের ওই বিলাস বর্মনকে অ্যারেস্ট করবেন, আদালত প্রমাণ চাইবে, বসবে তদন্ত কমিশন, দিনের পর দিন ধরে চলবে প্রমাণ জোগাড় করার চেষ্টা, সপ্তাহ পর সপ্তাহ ধরে চলবে জেরা করার অচিরায় আড্ডাবাজি, মাসের পর মাস ধরে চলবে চার্জশিট লেখার কাজ। তারপর জজ সাহেবের কাছে শুরু হয় বিচার, কালো কোট পরে ওই লয়াররা চালাবে সওয়াল জবাব, আর আমাদের মতো চাই সাংবাদিকরা সওয়াল জবাবকে রসালো খবর বলে খবর ছাপবে। তারপর ঘড়ির কাটা 5টার ঘরে চলে গেলে বিচারক পরের তারিখ দেবে। এইভাবে তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ কেটে যাবে বছরের পর বছর। তারপর এই কেসটা দেশ-বিশ হয়ে যাবে। অফিসার, আপনি ভুলে যাবেন এই কেসের ইতিহাস, পাবলিক ভুলে যাবে সে ঘটনা, কিন্তু এই ফুলকিকে মারবে, তার কপালে ব্যক্ত দেওয়া কলঙ্কের কালিমা নাগরিকরা বলতে পারবে তাই ঘটনা আমি আমার বাবার মৃত্যুর কাহিনী, এই সমাজ এই বাবাকে চোর করে নিয়ে গিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। আমিও ভুলতে পারবো না আমার সীতাকে, যে আমাকে সর্বদা সহায়তা করত, কষ্ট করে সংসার চালিয়ে সৎভাবে প্রেরণা দিত। নারায়ণদা, তুমি আমাদের হারিয়ে যাও ফুলকি। ঠিক আছে, তুমি তো ঠিক বলেছো ধরিত্রী। তুমি তো ঠিক বলেছো ধরিত্রী। এই তো স্যার, আমি এসে গেছি।
আমি এসে গেছি। কোন বর্ডারে ডিউটি? কোন বর্ডারে ডিউটি করতে যেতে হবে? তবে স্যার আবার পিস্তলটা আমাকে আবার পিস্তল দিতে সরকার কেড়ে দিয়েছে। আপনি সুপারিশ করলেন? আপনি সুপারিশ করলে আমার পিস্তলটা আমি ফেরত পাবো। তারপর এই ধরিত্রীকে তারপরে এই ধরিত্রীকে যারা ধর্ষণ করতে চায় সেই সব বহিরাগত স্বার্থের দিকে মানুষের দিকে চালাবো। স্বাধীনতার এই যে সাংবাদিক খবরের কাগজে লিখবে তুমি তোমার খবরের কাগজে লিখবে মানুষের দল ওরে ঘুমিয়ে থাকা মানুষের দল, সার দীর্ঘশ্বাস, আর কতকাল ঘুমিয়ে থাকবি? কেটে গেছে 12 মাস, আর কতকাল সহ্য করবি ওদের অত্যাচার, আর কতকাল মুক্তি বুঝে মানবী ভ্রষ্টাচার। এই সাংবাদিক তোমার লেখা খবর পৌঁছে দাও জনগণের কাছে। আর জনগণ তুমি বলে ওঠো তোমার খবর পেয়েছি রাগান, পেয়েছি মনের বল, তাই তো করবো বলে বিদ্রোহী দল। অন্ধকারের মুক্তি আজ দেখাবো দিনের আলো, বসে যাবে যত আছে আবর্জনার কালো, পায়ের নিচে কাঁপবে মাটি, মুছবে উঠবে হলো, স্বাধীনতার সত্তা কাঁদে, মুক্তিযুদ্ধ শুরু, মুক্তিযুদ্ধ শুরু, মুক্তিযুদ্ধ শুরু। না না না, এই যুগে আমি কাউকে বিশ্বাস করি না। আমি সারা বিশ্বাসঘাতক। আমি আমার বউ বিশ্বাসে উঠাবিনি, তার বিশ্বাসে আমি বন্দুক ধরিয়ে দিয়েছি। আমি শুধু বিশ্বাস করি আমার ক্ষমতা, টাকা আর লোককে বোকা বানানোর বুদ্ধি অপরচনা করিল না। আরে 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 আবার কদিন ধরি না কেমন যেন টেনশন হচ্ছে জানিস। আরে এত আমার মনে হচ্ছে কি এত কিছু সম্পত্তি আমার কি হবে। আরে আমার তো এই পৃথিবীতে কেউ নেই, তুই তো আছিস, কিন্তু তুই তো আছিস। আমি মরে গেলে সব তো। আরে আমি মরে গেলে সব তো। তার জন্য জিলেবি ভাবছো বাবা? তুমি সাকাল কেউ দেয়, সুযোগ পেলেই ছবল মারে। বলছি এত কিছু ধন সম্পত্তি তুই সামলাতে পারবি তো? আরে আমি তো ভেবেছিলাম ওই অপরাজিতাকে তোর কাছে রেখে দেব, কিন্তু কিন্তু ওই অপরাজিতা আবার সাথে বেইমানি করলো, তার পুরস্কারও পেল। তুমি কি আমাকে টেস্ট করছো? তাহলে পৃথিবীতে ঠিক আছে একবার তোমার জন্য, তোমার যে নুন খেয়েছি তার জন্য 3.5 জন্ম তোমার গোলাম হয়ে থাকবো, গোলাম। আরে কেন বলছিস রে? আরে তুই কি পিছু সারিতে তোমার পিছুর মারা ধান্দা করছিস নাকি? সে যে কি বলো গুরু, এ তো হাফ বললাম, কারণ জিনিসপত্রের যে দাম বেড়েছে হাতে বেশি কিছু না পেলে হাফ জন্মানোর আগে পৌঁছে যেতে হবে। তাহা যা বলেছিস। আরে আমাদের আমদানি বাড়াতে হবে। এই হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আরে যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি। ওই আজ রাতে কারখানার গোডাউনে চাবিটা নিয়ে অপেক্ষা করবি। 2 লরি রান্নার গ্যাস আসবে এই রাত্রি 2টোই। মন্ত্রীর সাথে আমার সবগত হয়ে গেছে। গুরু হঠাৎ করে গ্রামের কারখানাতে এত রান্নার গ্যাস? আরে শহরের লোকজন এখন খুব সজাগ দৃষ্টি রাখছে। গ্যাস বল, পেট্রোল বল, ডিজেল বল, আর ওই কালোবাজারি লোকগুলো না ওদের মুনাফা বাড়াবার জন্য শয়তানির ছদ্মবেশে আমাদের মতো ভালো মানুষের সঙ্গে মিলে মিশে গ্রামের গোডাউনগুলোতে কোটি কোটি টাকার গ্যাস, ডিজেল সব মজুত করছে। আর এই গাড়ি পিছু আমার 1 লক্ষ টাকা করে ধান্দা হচ্ছে রে। এনিওয়ে এই তোকে আমি যে জন্য ডেকেছিলাম, এই ভাগচাষী ফকির বিশ্বাস আর রবিকুলকে একটু ডেকে নিয়ে আয়। ওরাকে একটু পরীক্ষা দিতে হবে। আমি ওদের এক্ষুনি ডেকে দিচ্ছি স্যার। ওদেরকে চাপে রাখলে পুজোর নৈবেদ্য আমাদের দুয়ারে ঠিক পৌঁছে যাবে। আমি চলি। আরে একাই 100, 1000, লক্ষ, সহস্র। আরে এই মানুষগুলো তো সব বোকা। আমি যা বলবো এরা সারা আমার কথা মতোই চলবে।
যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তুই হতাশার গান গাইবি না? মনসু, আমাদের গাইতে হবে কেন তোর ঘর ভেঙেতে স্মরণে আছে চেতনায় হাত জাগা জান্তর তাজা তুরন্ত শক্তিতে তোমরা সকলে এক হও দেখবে বিশাল বাবুর বিশাল সমাধান উঠে যাচ্ছে এখন তোমাদের হাত মেলাবার দিন